এরে ভাইয়া আবার কোথা থেকে আসলো? স্মৃতি কাম সারছে, এই অসময়ে সিংহটা কোত্থেকে বেরিয়ে এলো মাবুদ। রিম, আপনি কোথা থেকে আসলেন? কাঁপা কাঁপা গলায় প্রশ্ন সুরে আকাশ থেকে টুপ করে এখানে পড়েছি। সোজা কথার উত্তরটাও এই লোক গার তেরামি করে বাঁকাভাবে বলবে। এমনিতেই সকালে দামাগা দেখিয়ে দুটো কথা শুনিয়েছি, তার ফয়সালা না আবার এখন করে। মনে মনে দুজনেই এদিকে আয়, আমার সামনে দাঁড়া। কেউ এক পাও সামনে বাড়াই না, ঠায় দাঁড়িয়ে আছে। আমি যদি বৃষ্টিতে ভিজে ওখানে যাই তাহলে তোদের শাস্তি আরও 3 গুণ হবে। দুজনেই দ্রুত পায়ে এগিয়ে আসে, চোরের মতো কাসুমুসু করে সামনে দাঁড়ায়। বৃষ্টিতে ভিজলেই তোরা অসুস্থ হোস, সেটা মনে থাকে না নাকি? জানার পরও নির্লজ্জের মতো অকাম করতে থাকিস। নিচের দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখ তুলে আর তাকাচ্ছে না। হাসপাতালে থাকাকালীন বৃষ্টি শুরু হয়েছিল। এখানে আসতে 25 থেকে 26 মিনিট সময় লাগে। মানে তোরা আধা ঘন্টাও বেশি সময় ধরে ভিজতেছিস। বল, এই লাঠিটা তোদের পিঠে ভাঙি। দুজনেই এবার চোখ তুলে কাঁদো কাঁদো ফেসে সৃজনের দিকে তাকায়। ভাইয়া, স্মৃতি অসহায় কণ্ঠে, ঠিক আছে তোমাদের মারবো না। খুশিতে চোখ দুটো চকচক করে উঠে। অবিশ্বাস্য চোখে সৃজনের পানি তাকায়। কিন্তু তোরা বৃষ্টিতে 5 ঘন্টা ধরে ভিজবি। 5 ঘন্টা শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে এক পাও যেতে দেব না। ঠান্ডায় যখন কলিজা পর্যন্ত কাঁপতে শুরু করবে তখন শাস্তিটা ভালো উপলব্ধি করতে পারবি। আগামী 10 বছরের বৃষ্টিতে ভেজার শখ একেবারে আজকে মেটাবো। এখনই ঠান্ডা লাগছে, 5 ঘন্টা থাকলে তো জমে পাথর হব গো। এই হিটলারের মাথায় ক্রিটিক্যাল বুদ্ধিগুলো কোত্থেকে আসে? সাইজটা করার জন্য একদম পারফেক্ট বুদ্ধি। রিম মনে মনে আওড়ায়, ঠান্ডায় মরে যাব, ভুল হয়ে গেছে, সরি সরি ভাইয়া, যেতে দাও। স্মৃতি দুজনেই আলকুতি মিনিতি করতে শুরু করে। সৃজন কিছু একটা ভেবে বলে, আচ্ছা তোরা যা, তবে বাই এনি চান্স যদি অসুস্থ হোস তাহলে শাওয়ারের নিচে 5 ঘন্টা দাঁড় করিয়ে রাখবো। এত কথা শোনার টাইম নেই। দুজনেই পাশ কাটিয়ে দ্রুত নিজেদের রুমে চলে যায়। সৃজন বেশ বিরক্তি অনুভব করে, পুরো কথাটা শুনলও না। রিমঝিম সান সেরে রুমে প্রবেশ করে। সৃজন সুইট কেসে কি যেন খুঁজছে। প্রথমবার তুই একটা ভালো কাজ করেছিস, সুইটকেস হাতাতে বলে। রিম বুঝতে না পেরে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে তাকায়। নিজের বই খাতা ভেবে আমার ফাইল সুইটকেসে ঢুকিয়ে এনেছিস, যার জন্য আমাকে এই সময় এখানে আসতে হলো। আর এখানে এসে তোদের অকাজগুলো দেখার সৌভাগ্য হলো। নিজের বোকামের জন্য এখন নিজের মাথা ফাটাতে ইচ্ছে করছে। একটু ভালো করে দেখে নেওয়া উচিত ছিল। মনে মনে সৃজন ফাইল নিয়ে আবার রুম থেকে বেরিয়ে যায়। এলিজা শেখ ডাকলে বলে ডিউটি শেষ করে আসবে। এখন আর জোরে বৃষ্টি পড়ছে না। কোনো রকম ঝিরঝিরি গাড়ি নিয়ে হাসপাতালে চলে আসে। কেবিনে প্রবেশ করতে আদিকে দেখে, তুই এখানে কি করছিস? তোর সাথে দেখা করতে আসলাম। আচ্ছা প্রিয়ার কি খবর রে? ও এখন কোথায় আছে? হঠাৎ প্রিয়ার কথা জিজ্ঞেস করছিস? চেয়ার টেনে বসে, এমনি আসলে মনে পড়লো তাই আর কি জিজ্ঞাস করলাম। নিজের বাড়িতেই আছে। ও যাই বল ভাই, তোর লাভ হিস্টোরিটা কিন্তু আমার সেই ভালো লেগেছে। একপাক্ষিক ভালোবাসা, ছোট্ট থেকেই নিজের হবু বউকে পিটিয়ে পিটিয়ে মানুষ করেছিস। সৃজন রাগী লুকে তাকালে কথা ঘুরিয়ে আবার বলে, এই জন্যে মাঝে মাঝে ভাবতাম তুই রিমঝিমের প্রতি এত সিরিয়াস কেন। আসলে আমার মোটা মাথায় ব্যথাটা কখনো ঢোকার প্রয়োজনও ছিল না। কিছু সময় পর আবার সৃজন বলে, আদি, তুই কাউকে ভালোবাসিস না? আদি, আমি মনে করি প্রত্যেকটা ব্যক্তির জীবনে কেউ একজন ভাষা বেঁধে থাকে, তাকে সে নিজের ব্যক্তিগত ভালোবাসা মনে করে। সব থেকে ভালো লাগার কারণও সে, সব থেকে যন্ত্রণা পাওয়ার কারণও সে। এম আই রাইট আদি? কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? আমি আসি রে, পরে কথা হবে। তারা দিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। আরে দাঁড়া, কোথায় যাচ্ছিস?
যেতে নিয়েও আবার পেছন ঘোরে। ভালো তো আমি সত্যি একজনকে বাসি, তবে সেটা আরেক দিন তোকে বলবো। হেসে হেসে বলে দ্রুত পায়ে বেরিয়ে যায়। আরে বলে তো যা, এ আবার কাকে ভালোবাসে? প্রিয়া জানতে পারলে তো অনেক প্যানিক করবে। কি একটা অবস্থা! এ আবার কার প্রেমে হাবুডুবু খাচ্ছে? অতিরিক্ত চিন্তায় ভাবতে শুরু করে। সূর্য ডুবে ধরণীর বুকে অন্ধকার নেমে আসে। শহরের অলিতে গলিতে সকল জায়গায় আলোর ছড়াছড়ি। আম্মু কি রান্না করছো দেখতে পারছিস না? যাই করো, তোমার হাতে সেই স্পেশাল সিঙ্গারা বানিয়ে দাও। স্মৃতি আমি মাহিম খাবো। আচ্ছা যা, আমি বানিয়ে আনছি। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে আসো। খুশি মনে ড্রয়িং রুমে স্মৃতির কাছে চলে আসে। সিজন ড্রেস চেঞ্জ করে কফির উদ্দেশ্যে নিচে আসে। সোফায় বসতে এলিজা শেখ সিঙ্গারা সব সামনে দেয়। এগুলো খেয়ে নে, তারপর কফি দিচ্ছি। এলিজা শেখ যদিও তেলের জিনিস খাওয়ার ইচ্ছে নেই, তবে ফুপিকে আর কিছুই বলে না। হাত বাড়িয়ে নিতে যাবে, তখনই রিমঝিম আগে হাত বাড়িয়ে সিঙ্গারা তুলে নেয়। আবার নিতে গেলে স্মৃতি তুলে নেয়। এবার বিরক্তিতে ওদের দিকে তাকায়। আমরা আগে থেকেই এখানে বসে আছি খাবো বলে, আর আপনি পরে এসেই খেতে চাইছেন। রিমঝিম খেতে খেতে বলে। চোখ ঘুরিয়ে নিচে তাকাতেই দেখে সিঙ্গারার ট্রেটা উধাও। অবাক হয়ে স্মৃতি আর রিমঝিমের দিকে তাকায়। ওরা মুখ চেপে হাসছে। সামনে তাকাতেই ট্রে হাতে মাহিমকে দেখে। একটা করে তুলছে আর মুখে পুরে দিচ্ছে। সৃজন বোকার মতো এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা কোনো বাড়ি নয়, চিড়িয়াখানা, যেখানে পাগল ছাগল পশুর অভাব নেই। এই তোর একটা দিয়ে হচ্ছিল না? দানবের মতো পুরো টের থেকে খেতে শুরু করেছিস। পুরো মুখ ভর্তি, তবুও কোনো রকমে বলে না সব খেতে হবে। এলিজা শেখ কপট রেগে যায়। এই রাক্ষসের দল একটু ধৈর্য সইল না। বড় ভাই তাকে পর্যন্ত শান্তিতে খেতে দিলি না। আবারও আনছিলাম তো নাকি? হাতের আরেকটা ট্রে টি টেবিলে রাখে। এলিজা শেখের বকবকানিতে তিনজনই উপরের রাস্তা মাপে, আর এখানে থাকবেই না। ডিনার সেরে রিমঝিম নিজের রুমে চলে আসে। বিছানা ঠিকঠাক করে মাঝখানে শুয়ে পড়ে। তুই যদি মাঝখানে ঘুমাস তাহলে আমি কোথায় ঘুমাবো? রুমে ঢুকে কোথায় আবার? আগে যেখানে থাকতেন আপনি, গিয়ে আপনার রুমে ঘুমান। আমি আমার রুমেই ঘুমাবো। অনেক দিন হাত পা সরিয়ে দিয়ে ঘুমানো হয় না। আজ শান্তিতে একটা ঘুম দেব। হাত পা ভেঙে সারা জীবনের মতো বিছানায় বসিয়ে রাখবো। বিয়ে করেছি অন্য ঘরে থাকার জন্য। আপনাকে কে বিয়ে করতে বলেছে? আমি তো একদমই চাইনি আপনাকে বিয়ে করতে। সৃজন রাগী লুকে রিমঝিমের দিকে তাকায়। রিমের মুখ চুপসে গিয়ে আপনা আপনি সাইডে গিয়ে শুয়ে পড়ে। রাত 11টা, বেলকনিতে দাঁড়িয়ে সিগারেটের শেষ টানটা দিয়ে নিচে ফেলে দেয়। রুমে ফিরে এক গ্লাস পানি খায়। বিছানায় তাকালে দেখে রিমঝিম ঘুমিয়ে আচ্ছন্ন। ঘুমান্ত রিমঝিমকে সৃজনের কাছে অতি মায়াবী সুন্দর লাগছে। কাছে গিয়ে দু হাতে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি দেয়। এটা নিত্যদিনের কাজ। রিম ঘুমিয়ে পড়লে সৃজন জড়িয়ে ধরে নিজের বুকে আগলে নেয়। এতেই সে এক সমুদ্রের থেকেও বেশি শান্তি অনুভব করে। অতিরিক্ত গরম আর গঙ্গানোর শব্দে ঘুম ভেঙে যায়। মস্তিষ্ক সজাগ হতেই বুঝতে পারে রিমঝিমের শরীর স্বাভাবিক চেয়ে অতিরিক্ত মাত্রায় গরম। ঘুমের ঘরে গঙ্গাতে শুরু করেছে। বিছানা ছেড়ে উঠে ব্যাগ থেকে খুঁজে খুঁজে থার্মোমিটার বের করে। চেক করতেই দেখে অস্বাভাবিক মাত্রায় জ্বর। এখন কি করবে সে চিন্তায় পাগল প্রায় অবস্থা। শুধু জলপত্রী দিলেই জ্বর কমবে তার নিশ্চয়তা নেই। ওয়াশরুম থেকে বালতি ভরে রুমে নিয়ে আসে। বালিশের নিচে পলি দিয়ে মাথায় পানি ঢালতে শুরু করে। 2 বালতি পানি দেওয়ার পর তোয়ালে দিয়ে মাথার চুল মুছে দেয়। ভালো করে কম্বল মুড়িয়ে দিয়ে হেয়ার ড্রায়ার ব্যবহার করে চুল সম্পূর্ণ শুকিয়ে দেয়।
যাতে পরে আবার সমস্যা না হয়। এরপরও সারা রাত পাশে বসে জলপট্টি দেওয়ার পর শেষ রাতে জোর কমে যায়। সকাল 8টা, যদিও প্রচুর ঘুম পাচ্ছে তবু উঠে ফ্রেশ হয়ে নেয়। আবার চেক আপ করে ফার্মেসি থেকে ওষুধপত্র এনে এলিজা শেখকে দেয়। রিমঝিম এখনও ঘুমাচ্ছে। ঘুমন্ত রিমকে রেখে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যাওয়ার আগে রিমঝিমকে খাবার খাইয়ে ওষুধ খাওয়াতে বলে। যদিও হাসপাতালে যাওয়ার ইচ্ছে ছিল না, তবে আজকে এক পেশেন্টের সার্জারি আছে, তাই অবাধ্য হয়ে যেতেই হচ্ছে। তবে যত তাড়াতাড়ি সম্ভব ফিরবে। কাজ শেষ করে দুপুরের পর শেখ বাড়িতে ফিরে আসে। গাড়ি পার্ক করে ভেতরে প্রবেশ করে। সামনে এলিজা শেখ গম্ভীর মুখে বসে আছে। ফুপি রিমের কী অবস্থা এখন? সকালে খেতে চায়নি, তবুও জোর করে একটু খাইয়েছে। ওষুধ মুখে দিয়ে আবার ফেলে দিয়েছিল। দুপুরে খাবার খাওয়ানোর চেষ্টা করেছে কিন্তু খায়নি। ওষুধ তো দূরের কথা, জ্বর আগের থেকে বেড়ে গেছে। ফুপি আমাকে এক প্লেট ভাত এনে দাও। এলিজা শেখ এক প্লেট ভাত, ডাল, সবজি তরকারি সহ এনে দেয়। প্লেট হাতে নিয়ে রুমে আসে। রিমঝিম চোখ বদ্ধ করে শুয়ে আছে। একদিনেই মুখটা শুকিয়ে গেছে। দ্রুত চেঞ্জ করে প্লেট হাতে রিমের সামনে বসে, কিরে আর বৃষ্টিতে ভিজবি না? রিমঝিম, তোকে এখন শাওয়ারের নিচে দাঁড় করিয়ে রাখি, বল কেমন হবে? একদম ভালো হবে না। রিম, খাবার কেন খাচ্ছিলি না? তেতো লাগে। ওষুধ কেন খাসনি? ওইটা আরও বেশি তেতো লাগে। ভাত মেখে মুখের সামনে ধরে। মুখ ঘুরিয়ে নিলে রাগী কণ্ঠে বলে, খাবি নাকি ঠান্ডা পানির নিচে দাঁড় করিয়ে রাখবো? চুপচাপ খেয়ে নে। রিম চুপচাপ সব খেয়ে নেয়। খেতে মন না চাইলেও আস্তে ধীরে জোরপূর্বক খেয়ে নেয়। এটা ওর কাছে অত্যাচার মনে হচ্ছে। ওষুধ দিচ্ছি, খেয়ে নে। শুধু ঠান্ডা পানির নিচে কেন? পিটিয়ে মেরে ফেললেও তেতো, ওষুধ খাবো না। সিকি তিতা বাবা, খাবি না? না। চোখ বন্ধ করে সিজন এই ফাঁকেই কাজ শেষ করে রিমের সামনে বসে। খাবি না? না। মুখ খুলতেই নিজের মুখ রিমের মুখের সাথে চেপে ধরে। মুখের ওষুধ রিমের পেটে চালান করে দেয়। মুখ সরিয়ে নিতেই বমি করতে নিলে মুখ চেপে ধরে। রিম হাত ঝটকা দিয়ে সরিয়ে ওয়াক ওয়াক করতে করতে বাথরুমে চলে যায়। ঢুকে গল গল করে বমি করে দেয়। জোরে শরীর নাকি চলছিল না। এদিকে দৌড়ে ওয়াশরুমে গেল। ওয়াশরুমের দিকে তাকিয়ে পেটে ওষুধ চালান করার সাদৃশ্য বেশি উঠতে আপনা আপনি মুখে হাসি ফুটে ওঠে। নিজে নিজে হাসতে শুরু করে। ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে ভেতরে আসে। তেতো ওষুধ খাওয়ানোর জন্য মুখটা এখনও তেতো লাগছে। গা শিউরে উঠছে। চোখ মুখ কুঁচকে এগিয়ে আসে। সৃজনের দিকে তাকাতেই চোখ আটকে যায়। কি মারাত্মক সুন্দর হাসি, হার্ট ব্রেক করার মতো। এই হিটটা হাসছে, কি রহস্যময় হাসি। মায়া ধরা চোখ, মুক্ত ঝরানো দাঁত। ভাইয়াকে এর আগে কখনো হাসতে দেখিনি। ইনি এত সুন্দর হাসতে পারেন? মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আর মনে বলে ওঠে। রিমজিকে নিজের দিকে মুগ্ধ দৃষ্টি তাকিয়ে থাকতে দেখে সৃজন হকচকিয়ে জিজ্ঞেস করে, এভাবে হ্যাবলার মতো তাকিয়ে আসিস কেন? আমাকে এর আগে দেখিসনি? আমি তো জানতাম আপনি হাসতেই জানেন না। জানেন শুধু আমার সাথে হম্বি তম্বি করতে। কিন্তু আপনি তো আমাকে ভুল প্রমাণ করে দিলেন ডাক্তার সাহেব। কত সুন্দর হাসতে পারেন। আপনার হাসিতে তো আমি পাগল হয়ে যাব। কি নেশা ধরা সেই হাসি। অন্যমনস্ক হয়ে বলে। নিজের এত প্রশংসা শুনে এবার কিছুটা ইতস্ত বোধ করে। তাও আবার নিজের প্রিয়সীর মুখে শুনলে তো মন উল্টা পাল্টা কিছু করতে চাইবে। কি বললি? আরেকবার বল। আমি ঠিক শুনতে পাইনি। কাট কাট গলায়, শক্ত গলায় বলা কথাগুলো কানে ভেসে আসতেই চমকে যায়। আমি আবার কিছু উল্টাপাল্টা বললাম না তো? মনে মনে কি হলো, কি ভাবছিস? কিছু না, কিছু না। দ্রুত উত্তর দেয় সৃজন। উঠে দাঁড়ায়। রিমঝিম পাশে বসে রিমঝিমের দিকে তাকায়। সৃজন আবার কি করবে এই ভেবে রিমের অস্থির অবস্থা। রিমের ওপর একটু ঝুঁকতেই ভয়ে চোখ বন্ধ করে নেয়। ডান হাত কপালে রেখে জ্বর চেক করে উঠে আসে। মেডিসিন পানি নিয়ে আবার সামনে বসে
নাটক না করে এগুলো তাড়াতাড়ি খেয়ে নে। এমনিতেই কথা শুনিস না, এই জন্য মেজাজ খারাপ হয়ে আছে। তার ওপর জ্বর বাঁধিয়ে বসে আসিস। মেডিসিন না খেলে কি জ্বর কমবে না? চোখ মেলে সৃজনের দিকে তাকায়। মন খারাপ করে গালে হাত দিয়ে ওষুধের দিকে তাকায়। একটু আগের সেই ওষুধ চালান করার টেকনিকটা আবার ইউজ করব। আমার কিন্তু কোনো সমস্যা নেই, আমি রাজি। বাঁকা হেসে না, তার দরকার নেই। সৃজন যত্ন সহকারে সব মেডিসিন খাইয়ে দেয়। জ্বর এখনও অস্বাভাবিক মাত্রায় আছে, তাই রিমকে শুইয়ে দিয়ে জলপট্টি দিতে শুরু করে। রিমঝিম শুধু অবাক চোখে সৃজনের পানে চেয়ে আছে। সৃজনের চোখে আজ সত্যি নিজের জন্য চিন্তা দেখতে পাচ্ছে। প্রতিটা ছোঁয়া মনে হচ্ছে যত্নের, দৃষ্টিরেখায় অদ্ভুত ভাষা। রিমঝিম আজকে সৃজনকে এক অন্য মানুষ আবিষ্কার করে, যে তাকে কষ্ট দিতে নয় ভালোবাসতে এসেছে। আচ্ছা ভাইয়ার কি আমার প্রতি কোনো ফিলিংস আছে? কই এর আগে তো আমার তা মনে হয়নি। সবসময়ই তো শুধু খিসখিস করেন মনে মনে। কিছু সময় পর পট্টি দেওয়ার শেষ করে ড্রয়ার থেকে মলম বের করে কপালে লাগিয়ে দেয়। আলতো আঙুলে হালকাভাবে বুলিয়ে দেয়। ওঠার দরকার নেই, ঘুমিয়ে পড়। ঠিক আছে, ঘাড় কাত করে হ্যাঁ সম্মতি জানায়। রুম থেকে বেরিয়ে স্মৃতির রুমে যায়। কে জানে ওর কি অবস্থা। সকালে তো পাইনি, রুম তো ফাঁকা। এখানে নেই, হয়তো নিচে ড্রয়িং রুমে আছে। নিচে আসতেই তুমুলভাবে স্মৃতিকে হাসি দিতে দেখে একের পর এক হাসি দিয়েই যাচ্ছে, থামার নাম নেই। একটানা কয়েকবার হাসি দিয়ে চোখ খুলতেই সামনে ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখে। বেশ গুরুগম্ভীর, মনে কি চলছে বোঝা মুশকিল। সুরসুর করে চলে যাওয়ার জন্য উঠতেই সৃজন গম্ভীর স্বরে বলে ওঠে, কোথায় যাচ্ছিস? আমি কাল কি যেন বলেছিলাম মনে আছে? ভাইয়া এখন তো শরীরটা খারাপ। আর কাল যেন কি বলেছিলে ঠিক মনেও পড়ছে না। এখন যাই চোরের মতো পালাই পালাই করছিস কেন? আমি কি তোকে কিছু করেছি? স্মৃতি, আমার কথা কখনো সিরিয়াসলি নিয়েছিস তোরা? আমাকে ভয় পাবি কিন্তু কথা শুনবি না। একজন জ্বরে আধা মরা, আরেকজন সর্দিতে পিএইচডি করতে ব্যস্ত। সোফায় বসে বিরক্তিমাখা কণ্ঠে শুধায়, সর্দিতে আবার পিএইচডিও করা যায় ভাইয়া? সোফায় শুয়ে মাহিম হাসতে হাসতে বলে, এই তুই পটর পটর করবি না, গাছের ডাল এনে পিঠে ভাঙবো। রাগী স্বরে মাহিম চুপচাপ মুখ বন্ধ করে কেটে পড়ে। জ্ঞান বুদ্ধি হওয়ার পর বোনকে মায়ের বকা খেতে দেখে নিজেও মনে ভয় ঢুকে গেছে। এই জন্য সৃজনকে ভয় পায়। স্মৃতি অনুতপ্তর স্বরে চোখ নামিয়ে বলে, সরি ভাইয়া, আসলে বুঝতে পারিনি সত্যি অসুস্থ হয়ে যাব। বুঝতে পারলে বৃষ্টিতে ভিজতাম না। ঘরে ওষুধ রেখে এসেছি, খাওয়ার পর খেয়ে নিবি। ঠিক মতো শরীরে যত্ন নিবি, মনে থাকবে। স্মৃতি। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। রায়হান শেখ একটা ব্যাগ হাতে রিমঝিমের ঘরে প্রবেশ করে। ফুপাকে দেখে সৃজন রুম ত্যাগ করে বেরিয়ে যায়। রিমঝিম চোখ বন্ধ করে শুয়ে আছে। চেহারাটা মলিন ফ্যাকাশে রূপ ধারণ করেছে। একদিনেই আদরের মেয়েটা কেমন শান্ত নদীর মতো শান্ত হয়ে গেছে, যে এক সেকেন্ডও এক জায়গায় থাকতো না, এদিকে ওদিকে ছুটে বেড়াতো, পুরো বাড়ি মাতিয়ে রাখতো। সেই এখন বিছানায় পড়ে আছে। হয়তো বা বৃষ্টিতে ভিজতে বারণ করাই ভালো ছিল। একটা দীর্ঘ শ্বাস ফেলে রিমের পাশে বসে। রিম, রিম। রায়হান শেখ আদর মাখা কণ্ঠে ডাকে। রিমঝিম পিট করে চোখ মেলে তাকায়। চোখ দুটোতে লাল আভা ছড়িয়ে গেছে, মুখে বেদনার ছাপ স্পষ্ট। এখন কেমন লাগছে মা? ভালো আব্বু। ক্ষীণ স্বরে, ওষুধ খেয়েছিলে নাকি জেদ ধরে খাওনি? হেসে হেসে জিজ্ঞেস করে, না আব্বু খেয়েছি, ভাইয়া জোর করে খাইয়ে দিয়েছে। রিমঝিমও হাসার চেষ্টা করে বলে, এই দেখো তোমার ফেভারিট কি এনেছি। রিমঝিম উৎসুক
দৃষ্টিতে ব্যাগটার দিকে তাকায়। ওখানে কি আছে আব্বু? তুমি তো ফুচকা পছন্দ করো, ফুচকা এনেছি, দ্রুত উঠে খেয়ে ফেলো। কিছুই ভালো লাগে না আব্বু, সব কিছু বিষাক্ত লাগে, ভীষণ তেতো। তেতো লাগবে না, ভালো লাগবে, টক ঝাল মিষ্টি, খেয়ে দেখো তোমারও ভালো লাগবে। প্লেটে রেডি করে রায়হান শেখ নিজ হাতে খাওয়াতে শুরু করে। প্রথমে খেতে না চাইলেও এখন আপন ইচ্ছায় মুখ বাড়িয়ে দিচ্ছে। আব্বু সত্যি ভালো লাগছে, টকটার জন্য আরও বেশি ভালো লাগছে। খেতে খেতে ভালো তো খাও। রায়হান শেখ স্মৃতি মাহিমকে দিয়েছেও। আরে পাগলি, ওদের নিচে দিয়েই তোর জন্য ওপরে এনেছি। রায়হান শেখের কথার বিপরীতে রিমঝিম মুচকি হাসে। মাঝে মাঝে মনে হয় এমন একজন বাবা পেয়ে আমি ধন্য। তোমার প্রতিটা ছোঁয়ার আদর আর যত্নে ভরা। মনে মনে কেটে গেছে 2 দিন। রিমঝিমের সুস্থ হয়ে উঠেছে, তবে পুরোপুরি নয়। এখনও খেতে পারে না, যাই খাই বমি করে বের করে দেয়। রিমঝিম স্মৃতি মাহিম সহ বিছানায় বসে রায়হান শেখের ফোনে গেম খেলছে। সকালে অফিসে যাওয়ার আগে রিম ফোনটা চেয়েছিল সময় কাটানোর জন্য, তিনিও দিয়ে যান। এখন তিনজনই কাড়াকাড়ি করে গেম খেলতে মুক্ত। আদি, তুই সেদিন পালিয়ে গেলি কেন? আজ তোকে বলতেই হবে ব্যাপারটা কি? সৃজন ঠিকমতো চেপে ধরে জিজ্ঞেস করে। আদৌ নাসর বান্দা বলবে না? ভাই, আমি এখনও মেয়েটাকে কিছুই বলতে পারিনি। যেদিন মেয়েটাকে নিজের মনের কথা বলতে পারবো সেদিন তোকে বলবো, প্রমিস। তাহলে বলবি না? না। দূর শালা। বিরক্তিতে একদিকে প্রিয়াকে নিয়ে টেনশন আর একদিকে এর নাটক। উফ, কি করি? মনে মনে ভাবতেই একটা বুদ্ধি মাথায় আসে। ও হ্যাঁ আদি, আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম। কি কথা? বলে ফেল। আদি, 7 দিন পর পিয়াস বিয়ে। আমাকে বলেছিল ওর তরফ থেকে তোকে দাওয়াত দিতে, তবে আমার মনে ছিল না। আবার তুই তো ওকে সহ্যও করতে পারিস না, তাই বলতেও চাইনি বলেই আদি মুখের এক্সপ্রেশন লক্ষ্য করে। ওহ, কবে বিয়ে ঠিক হলো? বিষণ্ণ গলায়, কয়েকদিন আগেই। তুই যাবি না? আদির চেহারায় কালো মেঘের ছায়া ছেয়ে গেছে। বিষণ্ণ গলায় বলে, চেষ্টা করব। আচ্ছা ভাই, আগামীকাল দেখা হবে। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে বাইক স্টার্ট দিয়ে চলে যায়। ইয়েস, আমি যা ভাবছি হয়তো তাই সত্যি। চিন্তা করিস না দোস্ত, আমি খুব শীঘ্রই আসছি। মনে মনে অনেক শান্তি অনুভব করে, তবে একটা চিন্তা থেকে যায়। আমার ভাবনা যদি ভুল হয়। সৃজন হাসপাতাল থেকে 2 দিন ছুটি নিয়েছে, আজ থেকে ছুটি শেষ হবে। বিকেল 3টা প্রায় বাজে। গাড়ি স্টার্ট দিয়ে শেখ বাড়িতে ব্যাক করে। ভেতরে প্রবেশ করতে এলেজা শেখ লাঞ্চ করতে বলে। ফুপি, আমি বাইরে খেয়েছি, এখন আর খেতে পারবো না। চাবি ঘোরাতে ঘোরাতে উপরে চলে আসে। রুমে প্রবেশ করতেই চিল্লাচিল্লি শুনতে পায়। রিমঝিম স্মৃতি মাহিম ফোন নিয়ে টানাটানি করছে। কি করছিস তোরা? সৃজন ধমকের সুরে সৃজনের গলার আওয়াজ শুনতেই চট করে তিনজনেই হাত সরিয়ে নেয়। ফলস্বরূপ মোবাইল গিয়ে পড়ে মেঝেতে। সঙ্গে সঙ্গে গুড়মুড় শব্দে ছেয়ে যায়। চারজনের চোখ যায় মেঝেতে পড়ে থাকা ফোনের দিকে। অলরেডি তিনজনেরই ভয়, গলা শুকিয়ে কান। এটা কি করে ফেললো? স্মৃতি, মাহিম, তোরা এখন যা। সৃজন নরম গলায় দুজনের সোর সোর করে বেরিয়ে যায়। আমি যাই? রিমঝিম নিম্ন স্বরে প্রশ্ন করে। না, এখানেই থাকবি। ফোনটা তুলে হাতে নেয়। ওপরের গ্লাস ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এদিকে রিম ভয়ে কচর মচর করছে, গলায় যেন কাঁটা বেঁধে আছে এমন মনে হচ্ছে। সকাল 10টায় দেখিয়ে গেছি ফোনে গেম খেলছিস, এখন বাজে 3টা। এতক্ষণ ধরে গেম খেলছিলি? রিমঝিম, অসুস্থ তাই মাফ করে দিলাম। এই বলে প্রত্যেকবার কিন্তু ছাড় পাবি না। রিম একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বিছানায় গা এলিয়ে দেয়। ড্রেস চেঞ্জ করে এসে বিছানায় বসে। রিমঝিমের উদ্দেশ্যে বলে, চল তোকে আজকের ঘুরতে নিয়ে যাব।
কাছেই একটা মেলা বসেছে। চট করে সৃজনের দিকে অবিশ্বাস্য চোখে তাকায়। ডক্টর সৃজন তালুকদার কি বলছে যেটা বিশ্বাসেরই যোগ্য নয়। দেখুন, মজা করবেন না, এমনিতেই এই একটা ঘরে থেকে থেকে বোরিং হয়ে গেছি। ঘুরতে যাওয়ার কথা শুনলে কিন্তু লোভ জেগে যায়। দ্বিধা ছাড়াই সবগুলো কথা বলে। কি মনে হয় আমি তোর সাথে মজা করছি? এর জন্যই বলেছি, কারণ কয়েকদিন ধরে তুই এই রুমে বন্দির মতো আছিস। ভেবেছিলাম তোর ভালো লাগবে, তাই নিয়ে যেতে চেয়েছি। শক্ত গলায় সত্যি খুশি হয়ে বলে, অসুস্থতে চেহারা শুকি মাছ হয়ে গেছে। বাইরের হাওয়া খেয়ে যদি একটু মোটা হোস, তাই আর কি। রিমঝিম ভু কুচকে সৃজনের দিকে তাকায়। এ আবার কেমন কথা? এনিওয়ে, কষ্ট করে একটু তাড়াতাড়ি রেডি হ, রুম থেকে বেরিয়ে যায়। স্মৃতি মাহিম সহ একটু দূরে একটা মেলায় চলে আসে। সবাই একসঙ্গে মেলায় প্রবেশ করে। এখানে মানুষের আনাগোনা বেশি। চারদিকে হরেক রকম দোকান বসেছে। পরিবেশটা বেশ ভালোই লাগছে। স্মৃতি মাহিমের হাত চেপে ধরেছে, আর সৃজনের হাতে মুঠোয় রিমঝিমের হাত। রিমঝিম বারবার সেই হাতের দিকেই তাকাচ্ছে। সৃজনের ছোঁয়ায় এই প্রথমবার রিমের ভালো লাগা অনুভূতি কাজ করছে। তোদের যা ভালো লাগে নিয়ে নে, আমি টাকা পে করে দেব। সৃজন কিছু সময় ঘোরাঘুরি করার পর মাহিম খেলনা গাড়ির দিকে ইশারা করে। যা যা ওর চাই সৃজন দোকানে গিয়ে নিয়ে দেয়। স্মৃতি বিশেষ কিছু নেয় না, শুধু কয়েকটা জুয়েলারি আর কৃত্রিম ফুল বেছে বেছে নেয়। রিমঝিম শুধু সৃজনের দিকেই তাকিয়ে আছে। চারপাশের এই সুন্দর পরিবেশটার থেকে আজ সৃজনকেই বেশি ভালো লাগছে। নরম ব্যবহার, এত যত্ন, সব মিলিয়ে হারিয়ে গেছে অতল সাগরে। মাসটা বসন্ত না হলেও মনে মাঝে বসন্তের রং লেগেছে। রিমঝিমকে কিছু বলার জন্য তাকালে দেখে হা করে ওদিকে তাকিয়ে কি যেন ভাবছে। কি এত ভাবছিস? জোরে জোরে চমকে গিয়ে বলে, না কিছু না। তুই কি নিবি দ্রুত পছন্দ কর। সৃজন তাড়া দিয়ে বলে। চোখ নামিয়ে সামনে তাকায়। চোখ আটকে যায় রং বেরঙের চুড়ির দিকে। এখান থেকেই একটা চুড়ির সেট চুজ করার চেষ্টা করে, কিন্তু কোনটা চুজ করবে সেটা বুঝতে পারছে না। সবগুলোই অসম্ভব সুন্দর। চোখের পলক বারবার এদিকে ওদিকে যাচ্ছে। একটা নিলে মনে হচ্ছে অন্যটা সুন্দর। ওফ, কি মুশকিল। রিমঝিমের চোখ অনুসরণ করে দোকানের সেলারকে বলে, আপনার দোকানের যতগুলো চুড়ি আছে সবগুলো আমাকে প্যাক করে দিন। সৃজনের কথায় আশেপাশের মেয়েগুলো অবাক চোখে তাকায়। দোকানদারও অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। রিমঝিম তো বোকার মতো সৃজনকে দেখছে। এ কেমন অদ্ভুত মানব। গল্প ইউ আর মাই লাভ পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে গল্প দেওয়া হবে। ধন্যবাদ।